সঙ্গীন প্রণয়াশক্তি পর্ব সংখ্যা 52। লেখনীতে সুরায়া রাফা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। দিনের দ্বিপ্রহর চলমান। দুপুরের ভাত ঘুমে বিভোর পুরো মহল্লা। আকাশে ধূসর মেঘ টুকরো ধীরে ধীরে কেটে গিয়ে তীক্ষ্ণ সূর্যকিরণে ছেয়ে গেছে কৃতিককুঞ্জ। পুরো গলি ফাঁকা। সেই সাথে ফাঁকা পড়ে আছে সুবিশাল বাড়ির লনটাও। এই তো মাস দেড়েক আগেও কৃতিকের বন্ধুদের হইহুল্লোড় আর কথার বহরে সর্বক্ষণ জমজমাট হয়ে উৎসবমুখর পরিবেশে ঘিরে থাকতো বাড়িটাই। দিঘির পাড়ের বৈঠকখানায় বিকেল হলেই বসতো চায়ের আড্ডা। অথচ মাত্র এই কয়েকদিনের ব্যবধানে সব আনন্দ উল্লাস কেমন ফিকে হয়ে গেল। বাড়িটা সে আগের ভুতুড়ে বাড়ির মতোই ঝিনঝিন করছে এখন। চারিদিকে কেউ নেই, কেউ নেই, গন্ধটা মারাত্মক পীড়া দিচ্ছে আজকাল। আর এখন এই মুহূর্তে যা সবচেয়ে বেশি পীড়া দিচ্ছে তা হলো ক্রন্দনরত অরুর চিৎকার। ওর কান্নার আওয়াজ মহলের চার দেওয়ালে বাড়ি খেয়ে ক্রমাগত প্রতিধ্বনি হচ্ছে কর্ণকহরে, যা আরো বেশি ব্যথাতুরু শোনাচ্ছে। আজ থেকে বছরখানেক আগেও কি কেউ জানতো যে অরু নিজের বিলেতবাসী সৎ ভাইয়ের জন্য এভাবে আর্তনাদ করবে কোনোদিন? না, জানতো না। অরু নিজেও হয়তো জানতো না, কোনোদিন কল্পনাও করেনি। অথচ সময় ওকে কোথায় থেকে কোথায় নিয়ে এলো। সবচেয়ে অপছন্দের আর বিরক্তিকর সেই ভাইটার জন্য অরুর এখন কষ্টে দুঃখের জান বেরিয়ে যাচ্ছে। মনে হচ্ছে চোখের সামনে দুনিয়াটা দুলছে। মনস্পটে ভেসে উঠেছে শুধু একটা মুখ, একজোড়া ঘোর লাগানো চোখ। নাকে এসে স্পর্শ করছে একটা পছন্দের সুঘ্রাণ। আর কুণ্ঠকহরে বাড়ি খাচ্ছে গাঢ় গলার আওয়াজে ডাকা একটা মাত্র শব্দ, তুই আমার হার্টবিট। গত এক মাস ধরে মানুষটার ওপর দিয়ে কি কি গিয়েছে কে জানে। আচ্ছা, কতটা আঘাত পেয়েছে উনি? আগের বার তো মাথায় আঘাত পেয়ে হসপিটালে ভর্তি হয়েছিল, এখন আবারও? এই এক মাসে কি একবারও অরুর কথা মনে পড়েছিল চেতনাহীন কৃতিকের? সবকিছু কবে আবার আগের মতো হবে? আচ্ছা, কৃতিক আদৌ বাঁচবে তো? নিজের মনে পায়তারা করে বেড়ানো হাজার অনিশ্চিত প্রশ্নের জালে জড়িয়ে গিয়ে ক্রমশই কেঁদে চলেছে ওরও। ওর ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে। মুখে সমগ্র ছড়িয়ে পড়েছে নিমের মতো তেতো স্বাদ। গলাটা শুকিয়ে কাঠ, চোখের দৃষ্টি অস্পষ্ট আর ঝাপসা। দেখে মনে হচ্ছে এখনই মূর্ছা যাবে মেয়েটা। ওইদিকে অরুর এহেন আর্তনাদ শুনে ওপর থেকে ছুটে আসেন আজমেরি শেখ আর জাহানারা। অনু ডাইনিংয়ে খাবার পরিবেশন করছিল। ছোট বোনকে এভাবে ভেঙে চুরে কাঁদতে দেখে ও দৌড়ে আসে হলে। তড়িঘড়ি করে হাঁটু ভেঙে বসে দু হাতে আগলে ধরে অরুকে। অনু অরুকে ধরে রেখেছে ব্যাপারটা বোধগম্য হতে তৎক্ষণাৎ শরীরে সর্বশক্তি প্রয়োগ করে অনুকে একটা ঝাটকা মেরে দূরে সরিয়ে দেয় অরু। অরু সরিয়ে দেওয়া সত্ত্বেও অনু পুনরায় অরুর দিকে এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে বলে, অরু, বোন আমার, শোন একটু আপার কথা। অনু আবারও অরুকে ছুঁতে চাইলে অরু হাত ভর করে দূরে সরে গিয়ে ঝাঝালো গলায় বলল, একদম ছবি না আমায়, তোরা সবাই মিথ্যেবাদী। অনু আকুতি ভরা কণ্ঠে ফুপিয়ে উঠে বলল, শোন একটু। অনুর কথার পাশে অরু কাঁদতে কাঁদতে বলল, কে শুনবো? আবার কি গল্প শোনাবি তোরা আমাকে? আমার স্বামী মারা যাচ্ছে আপা। গত একটা মাস ধরে অপারেশন থিয়েটারের কামরায় দিন রাত অতিবাহিত করছে, অথচ আমি কিছুই জানি না। উল্টো তোরা আমাকে দিনের পর দিন এটা বুঝিয়ে এসেছিস কি আমার জায়ান্ট কৃতিক আমার সাথে কথাই বলতে চায় না, আমার সাথে দূরত্ব বাড়াতে চায় বলে আমাকে রেখে ইউএসএ তে ফিরে গিয়েছে। কেন আপা? কেন তোরা আমার সুন্দর অনুভূতিগুলোকে এভাবে পায়ে পিষে ফেললি বল? শুধু তো ভালোই বেসেছি, অন্যায় তো করিনি। অরুর এত এত অভিযোগের পাশে অনু ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে নাক টেনে বলল, আমার কথাটা শোন একটু। অরুর মাথা ঠিক নেই। এই মুহূর্তে হৃদয় আর মস্তিষ্ক জুড়ে ঘুরপাক খাচ্ছে শুধু জায়ান কৃতিক। এছাড়া কোনো কিছু শোনার অবস্থাতে নেই ও। তাই অনুর কান্নাকাটিকে খুব একটা গুরুত্ব না দিয়ে টলতে টলতে হলরুম ত্যাগ করলো ওরও। হেলে দুলে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে উঠতে ধরা গলায় বলল, সবাই ঠকিয়েছে আমায়, আমার আপাও। অরু ধীর পায়ে চলে যাচ্ছে। আজমের শেখ সেদিকে তাকিয়ে শান্ত নির্জীব গলায় বললেন, কেউ ঠকায়নি তোমাকে, বরং বাঁচিয়েছে। মায়ের কথায় তাচ্ছিল্যের হাসি হেসে রুমে ঢুকে ধাপ করে দরজা লাগিয়ে দিল অরু। গভীর রাতে পিকপিক করে দরজার পাসওয়ার্ড খোলার আওয়াজে আচমকা তন্দ্রা ছুটে গেল নীলিমার। তবে তীব্র জ্বরের দাবদাহে ঝাপসা চোখ দুটো খুলে রাখা যাচ্ছে না মোটেই। মাথাটা ঝিমঝিম করছে। মাতাল মানুষের মতো এক মনে বিড়বিড় করে যাচ্ছে নীলিমা। কোথায় আছে, কি করছে, কেন করছে কিছু বোধগম্য নয় ওর। শুধু মনে হচ্ছে
খোলা আকাশের শূন্যতায় আপন মনে গা ভাসাচ্ছে ও। একটু পর রুমে এসে হাজির হলো সায়র, হাতে একটা খাবারের পার্সেল। চোখ মুখ বিষণ্ণ, দেখে বোঝাই যাচ্ছে বাইরে থেকে ফিরেছে মাত্র। রুমের ভেতর প্রবেশ করে জ্বরে কাতরাতে থাকা নীলিমাকে দেখে বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সায়রের। গত 1.5 মাস ধরে ওদের চারজনের দিন-রাত সমান হয়ে গিয়েছে, কখনো লস অ্যাঞ্জেলেস তো কখনো সান ফ্রান্সিসকো। মোট কথা, প্রাইভেট জেটে এক প্রকার ডেইলি প্যাসেঞ্জারি করেছে ওরা চারজন। তবুও আজ এতগুলো দিন পর একটু স্বস্তিতে বাড়ি ফিরেছিল সায়র, কারণ কৃতিকের জ্ঞান ফিরেছে আজ সকালেই। যেখানে ওর বাঁচার সম্ভাবনায় ক্ষীণ ছিল, ইন্ডিয়ান ডক্টররা প্রাথমিক চিকিৎসা দিয়ে হাল ছেড়ে দিয়েছিল, সেখানে ওরা তিনজন বন্ধু হাল ছাড়েনি কখনো। এশিয়ান ডাক্তারদের বুড়ো আঙুল দেখিয়ে কৃতিককে সেই দিন ইমার্জেন্সি ফ্লাইটে উড়িয়ে নিয়ে এসেছিল ইউএসএতে, যার ফলস্বরূপ উপরওয়ালার অশেষ রহমত এবং এলিসা, অর্ণব আর সায়রের দৃঢ় মনোবলের জোরে আজ এই পর্যন্ত ফিরে এসেছে কৃতিক। কিন্তু সায়রের এহেন দিনের পর দিন অনিয়মিত জীবনযাপন আর দিনরাত ডেইলি প্যাসেঞ্জারিতে আরেকজন যে একাকী বিষণ্ণতায় দিন কাটাতে গিয়ে ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছিল, তা ঠাহর করে উঠতে পারেনি সায়র। বন্ধু মহলের সবথেকে স্ট্রং আর দৃঢ় মনোবল সম্পন্ন বেস্ট ফ্রেন্ডের এমন জীবন মরণের সন্নিহিত সময়ে দাঁড়িয়ে অন্য কিছুতে মনোনিবেশ করার কথা যেমন নয়, ঠিক তেমনি এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছে সায়রও, পারেনি নীলিমার যত্ন নিতে, ওকে যথাযথ মূল্যায়ন করতে, যার ফলে নীলিমা আজ পুরোপুরি বিছানা সজ্জায়। ভাগ্যিস নীলিমার আব্বাজান এখানে নেই, নইলে আদরের মেয়ের এমন নাজেহাল অবস্থা দেখে তিনি সায়রের কয়টা হাড্ডি আস্ত রাখতেন সেটা ভাবনার বিষয়। নীরবে নীলিমাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করতে করতে আবার দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সায়রের বুক চিরে। পরক্ষণে নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে এক নজর ঘড়ির কাঁটার দিকে চোখ রাখল সায়র। দেখল রাত তখন 1:30টার কাছাকাছি। এত রাত হয়ে গিয়েছে অথচ এখনো নীলিমা কিছুই খায়নি। সেই ভেবে সায়র তাড়াহুড়ো করে জামা কাপড় ছেড়ে পায়জামা সেট গায়ে জড়ালো। অতঃপর পার্সেলের খাবারগুলো প্লেটে করে নিয়ে এলো নীলিমার কাছে। নীলিমা তখনও এক মনে বিড়বিড়াচ্ছে। সায়র ওকে আলগোছে নিয়ে নিজের বুকের সাথে হেলান দিয়ে বসিয়ে একটু একটু করে খাবার তুলে দিতে লাগলো নীলিমার মুখে। নীলিমা কতক্ষণ চিবুচ্ছে তো চিবুচ্ছে, খাবার গালে নিয়ে থম মেরে বসে আছে। ওর মাথাটা টলছে। সায়র নিজের ঘাড়টা বাঁকিয়ে ওর মুখের দিকে তাকিয়ে শান্ত স্বরে শুধালো, কি হলো, খাচ্ছ না কেন? বেশি খারাপ লাগছে? নীলিমা চোখ বুজে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। এই তো, আমি ফিরে এসেছি, এবার সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দেব, তোমাকে আর একা থাকতে হবে না। সায়র মোটেও বউকে অবহেলা করার মতো ছেলে নয়। একটু সুস্থ হও, তারপর পুরো আমেরিকা চষে বেড়াবো আমরা দুজন, প্রমিস? এক মনে কথাগুলো বলে আবারও নীলিমার মুখে খাবার তুলে দিতে ব্যস্ত হয়ে পড়ল সায়র। একে একে খাবার আর ঔষধ খাইয়ে হাত পা মুছিয়ে নীলিমাকে পুনরায় বেডে শুইয়ে দিল সায়র। অতঃপর সবকিছু গুছিয়ে রেখে বেড ছেড়ে উঠে দাঁড়ালো ও। তৎক্ষণাৎ পেছন থেকে সায়রের আঙুলটা টেনে ধরে অস্পষ্ট গলায় নীলিমা বলল, আমার শীত করছে, এখানে অনেক ঠান্ডা, জলদি আসুন। সায়র ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখতে পেল সত্যি নীলিমার চিবুক কাঁপছে থরথরিয়ে। মনে হয় জ্বরটা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে, অথচ নীলিমার শরীরে দুটো কমফোর্টার। সায়র ব্যাচেলার মানুষ, নীলিমাকেও এখানে উঠিয়েছে নিজের ছোট্ট অ্যাপার্টমেন্টে। এখনো জিনিসপত্র সেই রকম কিছুই কেনা হয়নি, বাসায় আর কোনো কমফোর্টার নেই ওদের। এদিকে সায়রের নিজেরও শীত করছে আর নীলিমা তো শীতে অস্থির হয়ে উঠেছে। কি করা যায় এখন, সেই ভেবে পরিশেষে নিজেদের পরিস্থিতি পরখ করে সায়র অনেক কিছু ভেবেচিন্তে আজ প্রথমবারের মতো নীলিমার সাথে এক বিছানায় এক কমফোর্টারের নিচে শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গে আদুরে বিড়াল ছানার মতো ওর বুকের মধ্যে এসে ঠাঁই নিল নীলিমা। নীলিমা এভাবে কাছে আসা সায়র একটু ইতস্তত বোধ করল না। আর না তো, ওর মাঝে মাথা চাড়া দিয়ে উঠল কোনো অবাধ্য পুরুষালী ইচ্ছে। উল্টো নীলিমার কম্পনরত শরীরটাকে নিজের বুকে আগলে নিয়ে ওর উষ্ণতা ছড়িয়ে দিতে লাগলো নীলিমার সর্বাঙ্গে। কিছুক্ষণ যেতে নীলিমা কাঁপাকাঁপি থামিয়ে একটু শান্ত হয়ে এলে সায়র ওর কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে শুধালো, এখন ভালো লাগছে? নীলিমা প্রথমে হ্যাঁ না দুই দিকে মাথা নাড়ালো। অতঃপর কোনো রকমে কথাবার্তা ছাড়াই সায়রকে বিস্ময়ে কিংকর্তব্য বিমূর্ত বানিয়ে দিয়ে নিজের শরীরের উপরিভাগে এঁটে থাকা সবটুকু সম্ভ্রম টেনে টুনে খুলে ফেলল। নীলিমার এহেন কাণ্ডে সায়র চোখ বড় বড় করে দাঁত খিচিয়ে বলে উঠল,
এই মেয়ে, কি করছো তুমি? আমি এসব জীবনেও দেখিনি, এক্ষুনি ঢাকো। শায়রের কথায় 2 পয়সা পাত্তা না দিয়ে ওকে পুনরায় শক্ত করে জড়িয়ে ধরে নীলিমা বিড়বিড়িয়ে বলল, গরম লাগছে তো। কি আজব মুড সুইং রে বাবা! একটু আগে শীত শীত করে মাথা খারাপ করে ফেলছিল, এখন আবার হুট করে গরম লাগছে। মনে মনে হাজারটা যুক্তি দাঁড় করালেও বস্তুত শায়র এই মুহূর্তে কথা বলার অবস্থাতে নেই। ও নিজের হাত পা দাঁত সবকিছু খিঁচিয়ে চোখ বন্ধ করে রেখেছে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। এক্ষুনি পানি খাওয়া প্রয়োজন। নীলিমার তুলতুলে শরীরের স্পর্শে ক্রমশই একটা ভেজা নরম অনুভূতি ছড়িয়ে পড়ছে শায়রের মন মস্তিষ্ক জুড়ে। সেই ছড়িয়ে পড়া বেসামাল অনুভূতির জোয়ারে কাবু হয়ে যাচ্ছে শায়রের ভালো মানসী সত্তাটা। ওর হৃদয়টা অবাধ্য কিছুর আশকারা দিয়ে যাচ্ছে বারবার। কিন্তু সেটা তো সম্ভব নয়। নীলিমা এমনিতেই জ্বরের ঘোরে বুঁদ হয়ে আছে। তার ওপর সম্পর্কটা এখনো এতটাও স্বাভাবিক হয়নি। অগত্যায় উপায়ন্তর না পেয়ে শায়র 2 হাত মুষ্টিবদ্ধ করে দাঁত খিচিয়ে নিজের মনটাকে ধমকাচ্ছে ক্রমাগত। নিজেকে নিজে চোখ রাঙিয়ে বলছে, কন্ট্রোল শায়র, কন্ট্রোল ইওর সেলফ। তুই হলে জেন্টালম্যান, তুই কেন জেকের মতো অধৈর্য হয়ে যাচ্ছিস? কন্ট্রোল, কন্ট্রোল, কন এভাবে কন্ট্রোল বলি আওড়াতে আওড়াতে কখন যে শায়র নিজেই উন্মুক্ত নীলিমাকে 2 হাতে জড়িয়ে নিয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে তার ইয়াত্তা নেই। সেদিনের ঘটনায় আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল। সেই যে ওরও ঘর মেরেছিল, আজ অবধি আর বের হয়নি। কেউ খাবার দিয়ে গেলে খেয়েছে, নয়তো না। এর মাঝে অনু অনেকবার এসেছিল ওরুর সাথে একটু কথা বলতে, কিন্তু প্রত্যেকবারই দরজার বাইরে থেকে ফিরে যেতে হয়েছে ওকে। এক কথায় ওরু নিজেকে নিজে ঘরবন্দি করে ছেড়েছে। অরুর দুচোখে সবকিছু ধোঁয়াশা। ও কৃতিককে দেখতে চাই, কৃতিককে ছুঁতে চাই, কৃতিকের কণ্ঠস্বর শুনতে চাই। কিন্তু কিভাবে? কৃতিক যে সেই সুদূর আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটের সান ফ্রান্সিসকো শহরে রয়েছে, আর অরু এখানে কৃতিক কুঞ্জে। নিজের মা বোনের ওপর থেকে বিশ্বাস উঠে গেছে অরুর। তাদের কাছে কখনোই সাহায্য চাইবে না ও। ওদিকে চেনা জানা কারোর থেকে সাহায্য চাইবে তেমন কেউ নেই ওর জীবনে। কেই বা ওকে সাহায্য করবে অত দূরের গন্তব্যে পৌঁছাতে? সবাই তো আর কৃতিক নয় যে অরুর মুখ দিয়ে আ বললে অমনি সে মঞ্জুর হয়ে যাবে। এক আকাশ পাতাল চিন্তায় জর্জরিত হয়ে সবসময় গুমোট হয়ে থাকে অরুর মন মস্তিষ্ক। ও ধরেই নিয়েছে ওর আর কৃতিকের দেখা হবে না। এই যে দেখা হবে না, এটা ভাবলে প্রচন্ড রকম যন্ত্রণা শুরু হয়ে যায় বুকের মাঝে। নিজের অজান্তে মেয়েটা ছটফট করে ওঠে তৃষ্ণার্ত চাতকের মতো। অথচ সামনে পেছনে ধারে দূরে একটুখানি মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই ওর, কেউ না। ডোরাকে কোলে নিয়ে সে কখন থেকে বসে আছে অরু। ওর ভাবনারা যে অন্তহীন। অরুর দুঃখগুলো বোঝার সাধ্য নেই ডোরার। ও শুধু উপলব্ধি করতে পারে অরুর ভারী দীর্ঘশ্বাস। এই যেমন এখন ধীরে ধীরে নিঃশ্বাসের পাল্লা ভারী হয়ে উঠেছে অরুর। আর ওর কোলে বসে বসে আনমনে মাথা ঘষছে ডোরা। এমন সময় বাইরে থেকে কড়া নেড়ে একজন ভৃত্য জানায় সে দুপুরের খাবার নিয়ে এসেছে। বুক চিরে ভেতরে আহত বাতাসটুকু বের করে দিয়ে অরু ডোরাকে রেখে এগিয়ে গিয়ে দরজা খুলে দিতে লোকটা ভেতরে প্রবেশ করে টেবিলের উপরে খাবার সাজিয়ে রেখে ফিরে যেতে যেতে বলল, আফা জলদি খায়ালন, নইলে অনু আপা আবার আমার লগে স্যাদ দেখাইব। অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে লোকটাকে বিদেয় জানাই। লোকটা চলে যেতে অরু পুনরায় দরজা লাগাতে যাবে, ঠিক ঠিক তখনই হুট করে দরজা খুলে ভেতরে প্রবেশ করে রেজা। রেজার কর্মকাণ্ডে অরু বিস্মিত হয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, এটা কোন ধরনের ম্যানার রেজা ভাই? আপনি এক্ষুনি বের হন আমার রুম থেকে। অরুর কথা কানে নিল না রেজা। সে এগিয়ে গিয়ে ডিভানের ওপরে পায়ে পা তুলে বসে কৌতুক হাসি দিয়ে বলল, তোর সৎ ভাই ওরফে নাগর জায়ান কৃতিক সে তো দেশে নেই। শুধু তাই নয়, বিদেশ থেকে এখানে এসে আমাকে মারার ক্ষমতা এখন আর তার নেই। তবুও এত তেজ কোথায় পাচ্ছিস? রেজার কথায় মস্তিষ্কটা মুহূর্তে টগবগিয়ে উঠল অরুর। ও 2 কদম এগিয়ে গিয়ে রেজার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে ওর দিকে তুলে বলল, আপনি এখন যেখানে পায়ে পা তুলে বসে আছেন সে গদিটাও ওনার টাকায় কেনা। তাই ভালোই ভালোই বলছি, মুখ সামলে কথা বলুন। আপনার সাহস হলো কি করে আমার রুমে আসার? অরুর কথা শেষ হতে রেজা ওর আঙুলটা ধরে হ্যাঁচকা টান দিয়ে অরুকে ডিভানে বসিয়ে দিল। অতঃপর ওর দিকে খানিকটা ঝুঁকে গিয়ে বলল, প্রথমে জায়ান কৃতিকের বউকে বিয়ে করব, তারপর দেখাবো এই রেজার সাহস কতখানি। রেজার কথায় ওরু ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করে ক্ষুব্ধ স্বরে বলে ওঠে, আপনি না আপাকে ভালোবাসতেন? এই কদিনে ভালোবাসা শেষ হয়ে গেল? অরুর কথায় রেজা তাচ্ছিল্য করে হেসে বলে,
ভালোবাসা মাই ফুড। ওর থেকেও আমি তোকে বেশি ভালো লাগে। আমি জানি তুই ভার্জিন না, কিন্তু তাতে আমার যায় আসে না, বিশ্বাস কর। রেজার কথাগুলো বলতে বাকি, সঙ্গে সঙ্গে ওর গাল বরাবর চোখ মুখ খিচিয়ে শক্ত করে চর বসাতে দেরি হলো না অরুর। চর মেরে ওর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে অরু বলল, আপনি আমার দিকে যে নোংরা দৃষ্টিতে তাকিয়েছেন, তার শাস্তিস্বরূপ আপনার চোখ দুটোই তুলে দেবে জায়ান্ট কৃতিক। শুধু অপেক্ষা করুন। এমনিতেই জায়ান্ট কৃতিকের মার খেয়ে খেয়ে ভর্তা হয়ে গিয়েছে রেজার শরীরটা। তার উপর অরুর কথার মাঝে শুধু জায়ান্ট কৃতিক বয়ান করছে যে মানুষটা 1000 মাইল দূরে হসপিটালের বেডে পড়ে আছে, তার উপর এখনো কি ভরসা মেয়েটার। ব্যাপারটা বুঝে আসতে রক্ত চড়ে উঠল রেজার মাথায়। জায়ান্ট কৃতিকের ওপর এতদিন ধরে দমিয়ে রাখা সুপ্ত প্রতিহিংসার আগুনটা মুহূর্তে দাউ দাউ করে জ্বলে উঠল মস্তিষ্কে। সঙ্গে সঙ্গে খের হারালো রেজা। এক হাত দিয়ে অরুর চুলগুলো মুঠিবদ্ধ করে কঠিন গলায় বলল, বুঝেছি, যেটা আর কয়েকদিন পর করতাম সেটা এখনই করতে হবে। প্রতিশোধ তো আমি নিতামই ওরও, কারণ তুই হলে আমার প্রতিশোধের মোক্ষম অস্ত্র। তোকে কিছু বলা বা করা মানে জায়ান্ট কৃতিকের কলিজায় আঘাত করা। তবে এত তাড়াতাড়ি এই সুবর্ণ সুযোগটা পেয়ে যাব, সেটা আমি আশা করিনি। রেজার কথা শুনে এবার মুখ থেকে রক্ত সরে গেল অরুর। ও আতঙ্কিত চোখে রেজার দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, রুম থেকে এক্ষুনি বেরিয়ে যান, নয়তো খুব খারাপ হবে। রেজা কুটিল হেসে নিজ পাঞ্জাবির বোতামগুলো খুলতে খুলতে বলল, কেন? খারাপ কেন হবে? সৎ ভাইয়ের সাথে যা করতে পেরেছিস, তা মামাতো ভাইয়ের সাথে করলে সমস্যা কি? মানছি তোর সৎ ভাই একটু বেশি সুদর্শন, কিন্তু তাতে কি? চেয়ে দেখ, তোর সৎ ভাইয়ের থেকে আমার বয়স কম। উনাকে সৎ ভাই বলে বলে আপনি আমাকে মোটেও দুর্বল করতে পারবেন না। উনি আমার স্বামী। ওপরওয়ালার নাম নিয়ে 3 কবুল বলে বিয়ে করেছেন উনি আমায়। আর নিজেকে জায়ান্ট কৃতিকের সাথে তুলনা করা বন্ধ করুন। তার নখের যোগ্যতাও নেই আপনার। কথাটা বলে রেজাকে দুহাতে ধাক্কা দিয়ে সরিয়ে দিল অরু। তারপর তাড়াহুড়ো করে ডিভান থেকে উঠে গিয়ে পা বাড়ালো বাইরের দিকে, কিন্তু যেতে আর পারল না। তার আগে ওর টপস এর কলারটা শক্ত করে টেনে ধরল রেজা। এক টানে অরুকে নিজের কাছে টেনে এনে দাঁড় করিয়ে ওর দিকে চোখ রাঙানো দৃষ্টিপাত করে বলল, আমার হাত যে ঠিক কতটা লম্বা তা তুই কল্পনাও করতে পারবি না অরু। তাই ভালোই ভালোই বলছি, চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়। এবার সত্যি সত্যি ভয় পাচ্ছে অরু। এই মুহূর্তে এরকম একটা বাজে পরিস্থিতিতে পড়ে ওর অন্তরাত্মা থরথরিয়ে কাঁপছে। এতটা সাহস দেখিয়েও রেজাকে দমানো যাচ্ছে না মোটে। সেই ভেবে অপরাগ অরু এবার সত্যি সত্যি ঠোঁট ভেঙে কেঁদে উঠল। রেজার থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে করতে বলল, ছেড়ে দিন, ভালো হবে না একদম। এই পাপের চরম শাস্তি পাবেন আপনি। যখন এর পাপ তখন দেখা যাবে, এখন এনজয় করি, কি বলিস? ক্রু হেসে কথাটা বলে রেজা যখনই অরুর কাছাকাছি আসতে উদ্যত হয়, ঠিক তখনই ওর গাল বরাবর আছড়ে পড়ে একটা শক্তপোক্ত হাতে চপেটাঘাত। ভীষণ জোরে থাপ্পড় খেয়ে তাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে যায় রেজা। সঙ্গে সঙ্গে ওর অন্য গালে আবারও চর বসিয়ে দিল আগন্তুক। থাপ্পড় খেয়ে রেজা ধরাশয়ী হয়ে তাড়াহুড়ো করে রুম ত্যাগ করলো। ও সরে যেতে অরু দেখতে পায় অনু দাঁড়িয়ে আছে ওর মুখ বরাবর। রাগের তোপে রক্তিম হয়ে উঠেছে অনুর সমগ্র মুখশ্রী, যেন এক্ষুনি রেজাকে সর্বে সর্বা বিনাশ করবে ও। ওদিকে অনুকে দেখা মাত্র এক ছুটে ওর বুকের ওপরে এসে হুমড়ি খেয়ে পড়ল অরু। শব্দ করে কেঁদে উঠে অতি আপন সুরে ডাকলো অনুকে, আপা। বিকেল ছাপিয়ে গধূলি আভায় ছেয়ে গিয়েছে চারিপাশ। বাড়ির পেছনে পাখিদের কিচিরমিচির শব্দ শুনে বোঝা যাচ্ছে আর একটু পরে সন্ধ্যা আধারের পর্দা টেনে রাত নামাবে ধরণী জুড়ে। তখনও গলির মাথা থেকে ভেসে আসছে মুয়াজ্জিনের সুমধুর আহ্বান। বোধহয় আসরের সালাতের সময় হলো। অনুর কোলে মাথা রেখে শুয়ে নিষ্প্রভ চোখে বাইরে চেয়ে আছে অরু। ওর দৃষ্টি অনুসরণ করে অনুও তাকিয়েছিল এতক্ষণ। হয়তো অরুকে একটু স্বাভাবিক হয়ে ওঠার জন্য সময় দিচ্ছিল। কিন্তু এখন তো অনুকে বাড়ি ফিরতে হবে। তাই কোনোরূপ সময় নষ্ট না করে হাত বাড়িয়ে অরুর চোখের সামনে পাসপোর্ট, ভিসা আর বোর্ডিং পাসের কাগজগুলো এগিয়ে দিল অনু। চোখের সামনে পাসপোর্ট দেখতে পেয়ে হকচকিয়ে উঠে বসলো অরু। অতঃপর সেগুলো হাত দিয়ে উল্টে পাল্টে দেখে বিস্মিত চোখে অনুর পানে তাকিয়ে অরু শুধালো, এগুলো তো আমার, তুই এগুলো কিভাবে? না মানে? অরুর কথার মাঝপথে অনু মুচকি হেসে ওর কপালে হাত বুলিয়ে জানায়, প্রত্যয় সাহায্য করেছে। এই সপ্তাহে তোর ফ্লাইট। কৃতিক ভাইয়ের কাছে চলে যাও অরু, তার তোকে প্রয়োজন। অরু ছলছল চোখে একবার কাগজগুলোর দিকে তো আরেকবার অনুর দিকে তাকাচ্ছে।
কোনো মতে গলার মাঝে কান্নাটা আটকে রেখে অবিশ্বাসের সুরে ও বলে উঠল, আপা তুই জোগাড় করেছিস সেগুলো? কিন্তু তুই তো। অনু এবার টান মেরে অরুকে বুকের মাঝে নিয়ে ওর পিঠে হাত বুলিয়ে বলে, আমি জানি তুই খালি মুখে আমার কোনো কথাই শুনতে রাজি না, তাই ভাবলাম অপরাধ যেহেতু করেছি প্রায়শ্চিত্তটা আমিই করি। কিন্তু তুই বল, কৃতিক ভাইয়ার অমন অবস্থা শুনলে তুই আদৌ ঠিক থাকতে পারতিস? অনু মাথা তুলে অনুর চোখে চোখ রেখে শুধালো, কি হয়েছিল আপা? অনু বলে, কৃতিক ভাইয়ের এর আগেও নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল ইউএসএ তে বসে। তখনই ওর ব্রেন সেলস গুলো আহত ছিল, রক্ত জমেছিল অনেক দিন ধরে। আর দ্বিতীয়বার সে একই জায়গায় আঘাতপ্রাপ্ত হওয়ায় ওনার আর বাঁচার সম্ভাবনা ছিল না। এমনকি তোর যখন জ্ঞান ফিরল তখনও কৃতিক ভাইয়ের অবস্থা ছিল বেশ ক্রিটিক্যাল। ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল অনেকগুলো দিন। আর তখন তো তুই অসুস্থ ছিলি। এমন একটা সময়ে যদি তোকে এইসব জানাতাম, তুই ঠিক থাকতিস বল? কৃতিকের বিগত ১.৫-২ মাসের কন্ডিশন শুনে ওরও কাঁদতে কাঁদতে হেসকে উঠে গিয়েছে। শ্বাস টেনে তুলতে পারছে না মেয়েটা। তবুও অস্পষ্ট আওয়াজে অনুকে বলল, আপা এসব কি বলছিস তুই? উনি এতটা কষ্ট কিভাবে সহ্য করেছেন? আমাকে কেন নেওয়া হলো না ওনার সাথে? অনু ফস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওনার বন্ধুরা নিতে চেয়েছিল তোকে, কিন্তু মা যেতে দেননি। তাছাড়া এমন একটা পরিস্থিতিতে যে কারোরই কথা বাড়ানোর উপায় ছিল না। ওরও কাঁদছে খুব। অনু ওর মাথায় হাত বুলিয়ে পুনরায় বলল, এখনো আপার ওপর রাগ করে থাকবি? ওরও অকস্মাৎ অনুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে এদিক ওদিকে নাসূচক মাথা নাড়িয়ে বলল, একটুও না, তুই বেশ চাপা। তোর মতো আপা দুটো নেই। তুই আমার মা হলি না কেন বলতো? অরুর ক্রন্দনরত কথার পাশে অনু শুধু মিষ্টি করে হাসল। তারপর হাসতে হাসতেই বলল, ইউএসএ তে ফিরে আমার স্বামীটাকে কান ধরে প্লেনে তুলে দিবি, মনে থাকে যেন। তোর স্বামীর সেবা করতে করতে আমার স্বামীটা শুকিয়ে গেল বোধহয়। অনুর কথা শুনে অরু এবার কাঁদতে কাঁদতে ফিক করে হেসে দিল। আজ কতগুলো দিন বাদে অরু একটু হাসল। কালো মেঘের বর্বরতা ছাপিয়ে মেঘের চাদর ভেদ করে একটুখানি আলোকছটা উকি দেওয়ার মতোই। অরুর একটুখানি হাসিতে মুহূর্তে উৎফুল্লতায় সজীব হয়ে উঠল অনুর হৃদয় মন সবকিছু। অবশেষে নিজেই নিজেকে বাহুবা দিয়ে মনে মনে আওড়ালো অনু, আমি আপা হিসেবে অতটাও খারাপ নই। নদীর স্রোতের মতোই সময় বয়ে যায়। বহমান সময়ে স্রোতে গা ভাসিয়ে আজ আবারও জীবনে দ্বিতীয়বারের মতো আমেরিকার মাটিতে পা রাখল অরু। তবে আজ আর আপার সাথে নয়, বরং একাই এসেছে অরু। একা এসেছে বললে ভুল হবে। মনের মাঝে অনেকটা সাহস আর আত্মবিশ্বাস ধরে রেখে আসতে হয়েছে অরুকে। জীবনে কিছু কিছু পরিস্থিতিতে যেমন ওপরওয়ালা ছাড়া কেউ পাশে থাকে না, অরুর জন্য একাকী ইউএসএ তে আসাও তেমন একটা জীবনযুদ্ধ ছিল, যা অরু অত্যন্ত সাহসিকতার সাথে পার করে এসেছে। আর এখন উবারে করে এগিয়ে যাচ্ছে কৃতিকের সেই নির্জন শহরতলির দিকে, যেখানে ওদের প্রথম প্রেমের সূচনা হয়। যদিও ওরও জানে না কৃতিক আদৌ বাড়িতে নাকি হসপিটালে। এদিকে নতুন কেনা ফোনটাও চার্জের অভাবে বন্ধ হয়ে আছে। প্রত্যয়ের সাথে যোগাযোগ করার উপায়টাও নেই। তবুও বাড়ির পাসওয়ার্ড তো অরুর জানা। সেই হিসেব মতো এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে ও। এখনও অনেকটা পথ যাওয়া বাকি। যদিও ওর আমেরিকাতে, কিন্তু এই মুহূর্তে ওর মনটা পড়ে আছে সুদূর কৃতিককুঞ্জে। কাল আসার আগ মুহূর্তে প্রত্যেকটা ঘটনা মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে বারবার। সেসব ভাবতে ভাবতে গাড়ির ব্যাকসিটে ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিল অরু। কাল যখন অরু নিজের ট্রলি সমেত বেরিয়ে যাচ্ছিল আজমেরি শেখ কেন যেন তখনও নিশ্চুপ ছিলেন। বোধ করি তার দাম্ভিকতা, তার জিদ্দি মানসিকতা কিছুটা হলেও ক্ষীণ হয়ে এসেছে এতদিনে। তবে বিগত কয়েকদিন আগের ঘটনা প্রেক্ষিতে অরু আর নিশ্চুপ ছিল না। এগিয়ে গিয়ে মায়ের পাশে দাঁড়িয়ে অশ্রুকণা বিসর্জন দিতে দিতে এগিয়ে গিয়ে ক্রুদ্ধ গলায় বলেছিল, আমি চলে যাচ্ছি মা, পারলে দোয়া করো, আর না পারলে প্রয়োজন নেই। তবু একটু শান্তিতে থাকতে দিও। অনেক তো হলো, এবার নয় আমাকে আমার জীবনটা বুঝে নিতে দাও। মেয়ের কথার পাশে আজমের এসে একটু শব্দও করেনি। মায়ের স্থির মূর্তির দিকে দৃষ্টিপাত করে অরু পুনরায় বলে, যেদিন তুমি তোমার ভাইয়ের পরিবারকে পুরোপুরি ত্যাগ করতে পারবে সেই দিন জানিও, আমি চলে আসব। এবারে গম্ভীর গলায় ছোট করে উত্তর দিলেন আজমেরি শেখ, ভালো থেকো। মায়ের মুখ থেকে ভালো থেকো শব্দটা শুনে অরু কি একটুও কষ্ট পায়নি? পেয়েছে তো, তবে সেটা নিছকে আন্তরিকতা ভেবে উড়িয়ে দিল। অতঃপর অনুর কাছে এগিয়ে গিয়ে ডোরাকে অনুর হাতে তুলে দিয়ে বলল, আমার মেয়েটাকে দেখে রাখিস আপা।
ডোরার মাথায় হাত বুলিয়ে অনু মৃদু হেসে বলল, তোর মেয়ে? অনু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে জবাব দিল, পিতা মহামান্য জায়ান কৃতিক চৌধুরী আর মাতা মহাদয়া অরোরা জায়ান। হঠাৎ গাড়িতে ব্রেক কষায় সম্মিত ফিরে পেল ওরু। তন্দ্রা ছুটে গিয়ে হকচকিয়ে উঠে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, হোয়াটস হ্যাপেন্ড? ড্রাইভার জানালো ওরা গন্তব্যে এসে গিয়েছে। কথাটা শোনা মাত্রই ওরুর হৃদস্পন্দন দ্বিগুণ তালে বেড়ে গেল। ও খেয়াল করলো হৃদস্পন্দনের সমান তালে ওর হাত পাগুলো কাঁপছে। খুশিতে নাকি ভয়ে কে জানে। অবশেষে সকল জল্পনা কল্পনার ইতি টেনে অনেকটা সময় নিয়ে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে লম্বা একটা শ্বাস নিয়ে গাড়ি থেকে নামলো ওরু। সন্ধ্যা রাত, তবে ল্যাম্পপোস্টের আলোয় চারিদিক ঝকঝকে পরিষ্কার। সেই পরিষ্কার আলোতে ওরু স্পষ্ট দেখল এটা কৃতিকের বাড়ি নয়, কিংবা সেই রাস্তাও নয়। তাহলে এটা কোথায়? কথাটা ভাবতে আতঙ্কে রক্তশূন্য হয়ে গেল ওরুর মুখ চোখ। ও চৌকিতে পেছন ঘুরে লোকটা কিছু বলতে যাবে, তার আগে দৃশ্যগত হলো কালো জ্যাকেট পরিহিত বয়স্ক গোছের একটা লোক। ল্যাম্পপোস্টের আলোয় লোকটার চেহারা স্পষ্ট দেখতে পেয়ে ওরু অস্পষ্টে বলে উঠল, বাব। ওরুর মুখ থেকে শব্দটা উচ্চারিত হওয়ার আগে গ্লাভস পরিহিত লোকটা ওর মুখের ওপর সাদা রঙের রুমাল জাতীয় কিছু একটা চেপে ধরে সঙ্গে সঙ্গে অবচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ওরুর ক্লান্ত পরিশ্রান্ত অসাড় শরীরটা। এক্সকিউজ মি স্যার, ইউ ক্যান্ট স্মোক রাইট নাও। কথাটা বলে কৃতিকের হাত থেকে দেশলাই আর সিগারেটটা নিয়ে চলে গেল সিস্টার। কৃতিক সেদিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে একটা বিরক্তির নিঃশ্বাস ছাড়ল। অতঃপর উঠে চলে গেল কেভিনের ড্রেসিং রুমে। শারীরিক দিক থেকে এখন মোটামুটি ফিট আছে কৃতিক, তবে ট্রিটমেন্ট এখনো শেষ হয়নি, যার দরুন প্রত্যয় ওকে ধরে বেঁধে হসপিটালে রেখে দিয়েছে। এখন দিনরাত এখানে শুয়ে থেকে স্যালাইন নাও, সকাল বিকাল বডি টেস্ট করাও, সিটি স্ক্যান করাও, এসব নিয়ে বেশ বিরক্ত কৃতিক। এই যে সন্ধ্যাবেলা স্যালাইন শেষ হয়েছে বলে সারা পেয়ে একটু স্মোক করতে চাইল, সেটাও কেড়ে নিল সেবিকা সাহেবা। বিরক্তিকর। কৃতিক ড্রেসিং রুম থেকে জামা কাপড় বদলে শার্টের বোতাম লাগাতে লাগাতে বের হতে দেখল প্রত্যয় হাজির, তবে ওকে উদ্বিগ্ন দেখাচ্ছে। ওর উদ্বিগ্ন চেহারা দেখে কৃতিক কিছু জিজ্ঞেস করবে তার আগেই প্রত্যয় বলল, হঠাৎ চেঞ্জ করলেন কেন ভাই? বাড়িতে ফিরব, ছোট করে উত্তর দিল কৃতিক। কিন্তু ওর উত্তরে খুশি হতে পারল না প্রত্যয়। সহসা ভুরু কুঞ্চিত করে বলে উঠল, বাড়ি ফিরবেন মানে? আপনার ট্রিটমেন্ট এখনো শেষ হয়নি। কৃতিক ক্যানোলা হাতে শার্টের হাতাটা ফোল্ড করার দুরূহ চেষ্টা করতে করতে বলল, আমি ফিট আছি, আর ট্রিটমেন্টের দরকার নেই, বাড়িতে গেলে ঠিক হয়ে যাব। প্রত্যয় জোর গলায় বলল, বললেই হলো ফিট আছেন? ডক্টর বলেছেন আপনি ফিট নেই, আরও ট্রিটমেন্ট প্রয়োজন। আগের বারও এমন করেছেন, এবার আর আমি আপনাকে যেতে দিচ্ছি না। যা ট্রিটমেন্ট বাকি আছে সব বাসায় গিয়ে করব, এখানে আর এক মুহূর্তও নয়। কৃতিকের কথার পাশে প্রত্যয় কিছু বলবে, তার আগে ওর ফোনটা বেজে ওঠে তার স্বরে। তৎক্ষণাৎ প্রত্যয় এক প্রকার হুমড়ি খেয়ে পড়ে ফোনের ওপর। ওপাশ থেকে কে কি বলছে শোনা না গেলেও এপাশ থেকে প্রত্যয় বলল, ও শিট, এখনো পাওনি? দেখো আশেপাশে খোঁজো, পেয়ে যাবে। ওর ফোনটাও বন্ধ। প্রত্যয়ের কথায় ভাঁজ পড়ল কৃতিকের চওড়া কপালে। ও এগিয়ে এসে গম্ভীর গলায় শুধালো, কি হয়েছে? তাকে পাওয়া যাচ্ছে না। প্রত্যয় একটা শুষ্ক ঢোক গিলে আমতা আমতা করে বলে ওঠে, ভাই আসলে অরু। অরু নামটা শোনা মাত্রই কৃতিক দুহাতে প্রত্যয়ের কলার চেপে ধরে উদ্বিগ্ন স্বরে বলল, অরুর কি হয়েছে? প্রত্যয় এবার ঘুরিয়ে পেঁচিয়ে কিছু না বলে কৃতিককে খুলে বলল সবটা। সব শুনে কৃতিকের চোয়াল শক্ত হয়ে এলো। ও দুশ্চিন্তাগ্রস্তদের মতো নিজেদের কপালে আঙুল বোলাতে বোলাতে প্রত্যয়কে ঝাড়ি দিয়ে বলল, ও মাই গুডনেস, আর ইউ ফাকিং কিডিং মি প্রত্যয় এহসান? আমার বউ ইউএসএ তে এসেছে, অথচ আমি জানি না? আমাকে আগে জানাওনি কেন? ভাই! প্রত্যয় আতঙ্কিত স্বরে বলে, কোম্পানির কাজে নিজে যেতে পারিনি বলে গাড়িও পাঠিয়েছি আমি, কিন্তু। শাট আপ! কৃতিকের ক্রুদ্ধ স্বরে থেমে গেল প্রত্যয়। কৃতিক কয়েক মিনিট ধরে থম মেরে বসে কিছু একটা ভাবল। অতঃপর শার্টের বোতামগুলো খুলতে খুলতে প্রত্যয়ের উদ্দেশ্যে বলল, তোমার হুডিটা খোলো, ফাস্ট। তৎক্ষণাৎ দু হাতে আড়াআড়ি করে বুকের ওপরে চাপা ধরে প্রত্যয় কাঁদো কাঁদো গলায় বলল, কি বলছেন ভাই এসব? কৃতিক শার্ট খুলে হাতের ক্যানোলাটার হিস্ট্রি খুলতে খুলতে বলল, ঢং বাদ দিয়ে যা বলছি তাই করো। অগাত্যায় উপায়ন্তর না পেয়ে নিজের সম্ভ্রমটুকু খুলে কৃতিকের হাতে তুলে দিল প্রত্যয়। হুডিটা গায়ে চড়িয়ে মাথার বাসকাট স্টাইলের চুল আর সেলাইয়ের দাগগুলো ক্যাপের সাহায্যে ঢেকে নিল কৃতিক। তারপর প্রত্যয়ের ফোন, ইয়ার প্লাগ আর গাড়ির চাবি হাতিয়ে নিয়ে
প্রত্যয়কে রোগী বানিয়ে রেখে আস্তে করে হসপিটাল থেকে বেরিয়ে পড়ল ও। দুনিয়া উল্টে গেলেও হয়তো অরুকে খোঁজার জন্য বেরিয়ে যেত কৃতিক। সেখানে এখন তো সে বেশ ভালোই সুস্থ। গাড়িতে বসে ড্রাইভ করতে করতে কানে ইয়ারপ্লাগ লাগিয়ে সবার আগে কৃতিক কল করলো অর্ণবকে। ওপাশ থেকে হ্যালো বলতে কোনো রকম আজে বাজে কথায় না গিয়ে কৃতিক সরাসরি বলল, একটা নাম্বার দিচ্ছি, অ্যাজ সুন অ্যাজ পসিবল লোকেশনটা ফরওয়ার্ড কর আমায়। যেহেতু কৃতিকের ভাবভঙ্গিমা ছিল বেশ সিরিয়াস, তাই অর্ণব আর বেহুদা প্রশ্ন করল না, বরং কৃতিকের কথায় সায় জানিয়ে কল কেটে তাড়াহুড়ো করে লেগে পড়ল কাজে। কৃতিক এই মুহূর্তে বাড়ির দিকেই যাচ্ছিল, কারণ অরু যদি ক্যাব নিয়ে গিয়ে এগোয় তাহলে বাড়িতেই গিয়েছেন। তবে মাঝপথে হঠাৎ করে ফোনে টুংটাং আওয়াজ তুলে লোকেশন ট্র্যাকিং মেসেজ আসায় গাড়ির স্পিড কিছুটা কমিয়ে আনলো কৃতিক। অতঃপর ফোনটা হাতে নিয়ে লোকেশনটা এক নজর চোখ বোলাতেই মুখের আদল খানিকটা শক্ত হলো ওর। চোখ দুটোর রং পাল্টে ধারণ করলো হিংস্র বাঘের রূপ। পর মুহূর্তে গাড়ি ঘুরিয়ে রাস্তা বদলে স্পিডোমিটারে 100-র উপরে গতি তুলে হুশ করে চোখের আড়াল হয়ে গেল ব্ল্যাক মার্সিডিজ গাড়িটা। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, কেমন আছো তোমরা সবাই? দেখতে দেখতে 52 নাম্বার পর্ব শেষ। আর মাত্র 6টা পর্ব আছে। মানে সারপ্রাইজ শেষ পর্ব, আর শেষ পর্ব শেষে সারপ্রাইজ পর্ব। সারপ্রাইজ পর্বতেই কিন্তু শেষ সমাপ্ত, বুঝছো? মানে সব মিলায়ে আর 6টা পর্ব হবে। খুব শীঘ্রই বাকি পর্বগুলো পেয়ে যাবে। তা তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু আর করছো না। লাইক কমেন্ট শেয়ার না করলে হবে? ভিডিওতে যদি এখনো লাইক কমেন্ট শেয়ার না করে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।